দেখছেন প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 8ই জুলাই সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফের আত্মহত্যা অগ্নিবীরের, মোদীকে তোপ তৃণমূলের। বিজেপিকে ডেডলাইন দিলেন দিলীপ ঘোষ। ফের ভিন রাজ্যের হোস্টেলে বাংলার পড়ুয়ার রহস্য মৃত্যু। নির্বাচনে বিরোধীদের সঙ্গে যোগ, বহিষ্কার 3 তৃণমূল নেতা। উপনির্বাচনের আগে বিজেপিতে বিরাট ভাঙন, দল ছাড়লেন বহু কর্মী। চোপড়ার জেসিবিকে জেরা করে উদ্ধার 2টি আগ্নেয়াস্ত্র। ভিন রাজ্যেও তৃণমূল নেতার যোগ, কোর্টে দাবি পুলিশের। মোদী রাজ্য জয় করবই, চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিস্তারিত খবর। উত্তরপ্রদেশের আগ্রায় গুলি করে আত্মহত্যা করেছেন এক অগ্নিবীর। শ্রীকান্ত কুমার চৌধুরীকে এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল এলাকায় পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাত 1টা নাগাদ নিজের ইনসাস থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। তার বয়স 22 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিমান বাহিনী অফিসার ও জওয়ানরা। পরে শাহগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে যায়। তদন্ত শুরু হয়েছে, তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে কোনো প্রাথমিক ধারণা করতে পারেনি পুলিশ। তবে অগ্নিবীর প্রকল্প নিয়ে সাম্প্রতিক চাপানুতোরের মধ্যে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কেন্দ্রের ভ্রান্ত নীতি ও ত্রুটিপূর্ণ প্রকল্পের জেরে আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার হাতে রক্ত লেগে রয়েছে। আগ্রা এয়ারফোর্স স্টেশনে 22 বছর বয়সী ওই যুবকের আত্মহত্যা হলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের অবহেলার ফল। এই প্রকল্পের মাধ্যমে যেভাবে যথাযথ প্রশিক্ষণ ছাড়াই একদল তরুণকে সেনাবাহিনীর কাজে লাগানো হচ্ছে, আমরা শুরু থেকেই তার প্রতিবাদ করেছি। যে অগ্নিবীর আত্মঘাতী হলেন, সেনার কাজ করার জন্য আদৌ কি সঠিক প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি? রোজগের এই সন্তানহারা পরিবারটির এবার কি হবে? প্রধানমন্ত্রী মোদী বা তার সরকারের কাছে কি এর কোনো যুক্তিগ্রাহ্য জবাব আছে? শ্রীকান্ত মূলত উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। তার বাড়ি পাচারুকিয়া গ্রামে। 1.5 বছর আগে অগ্নিবীর স্কিমের মাধ্যমে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন এবং সবকিছু স্বাভাবিক ছিল। এখানে পোস্ট করা হয়েছিল 6 মাস আগে এবং তিনি 3রা জুন ছুটিতে বাড়িতে আসেন। 10ই জুন ছুটি কাটিয়ে তিনি ডিউটিতে ফিরেছিলেন। 13ই জুন শ্রীকান্ত এয়ারফোর্স স্টেশনে ডিউটিতে যোগ দেন। আগ্রা এয়ারফোর্স স্টেশনে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। 2019 সালে মোর্দাবাদের বাসিন্দা স্কোয়াড্রন লিডার হিমাংশু সিং গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। বহুদিন পদহীন, তবে লড়াকু মেজাজ আজও আছে। সংগঠন নিজের হাতে তৈরি করে প্রমাণ করেছিলেন তিনি দলের অন্যদের থেকে আলাদা। তবু তাকে সরে যেতে হয়েছিল। ধীরে ধীরে সব পদ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার মতো সাফল্য দলের কেউ তুলে ধরতে পারেনি। কিন্তু ছলে বলে কৌশলে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হলো। এটা তারই দাবি। এখন তিনি শুধুই বিজেপি নেতা, অথচ একদা তার হাত ধরেই বাংলায় এসেছিল 18টি সাংসদ পদ। এখন নেমে দাঁড়িয়েছে 12টি। হ্যাঁ, তিনি দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষ নানা স্তরে বলে বেড়াচ্ছেন তাকে গুরুত্বপূর্ণ পদ না দিলে রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেবেন। এই আবহে খুব বেশি হলে আর 2 মাস অপেক্ষা করবেন তিনি। এই 60 দিন সময়ের মধ্যে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের দিকে ফিরে না তাকায়, তাহলে রাজনীতি ছাড়ার কথাই ভাববেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শুক্রবার নিজেই বাতলে দিয়েছেন প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। এই মন্তব্যের পর বিজেপির অন্দরে আলোড়ন পড়ে গিয়েছে আর জল মাপতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। 21 বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপ ঘোষই ছিলেন বঙ্গ বিজেপির সবথেকে হেভিওয়েট মুখ। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফের ভিন রাজ্যের হোস্টেলে কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইনস্টিটিউশনে নার্সিং পড়ুয়া কাকসার দিয়া মণ্ডলের ঝুলন্ত দেহ হোস্টেলের ঘরে উদ্ধার হয়েছে বলে অভিযোগ। কলেজের এক সহপাঠী কাকসার সত্যনারায়ণ পল্লীর বাড়িতে ফোন করে দিয়ার মৃত্যু সংবাদ দিয়েছেন বলে জানান তার বাবা দেবাশিস মণ্ডল। শুক্রবার রাত প্রায় 2:30 নাগাদ দিয়ার সহপাঠী দেবাশিসকে ফোন করে জানান হোস্টেলের ঘরেই দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেবাশিস মণ্ডলের একমাত্র মেয়ে 21 বছর বয়সী দিয়া নার্সিং পড়তে 2 বছর আগে বেঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইনস্টিটিউশনে ভর্তি হন। দিয়ার বাবা জানিয়েছেন তার মেয়ে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল, প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। দেবাশিসের অভিযোগ, ইদানিং কোনো এক যুবক তাকে খুব বিরক্ত করতেন, সেটা দিয়ার সহপাঠীদের কাছ থেকেই তিনি জানতে পারেন। সেই কারণেই কি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। স্বল্প রোজগারী দেবাশিস বেঙ্গালুরু থেকে কন্যার দেহ নিয়ে কিভাবে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মণ্ডল পরিবার। এই বিষয়ে রাজ্য সরকারের সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। লোকসভা নির্বাচনে বিরোধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ। দল থেকে 3 নেতাকে সরিয়ে দিল তৃণমূল। শনিবার বাঁকুড়ার সিমলাপাল, পারশোলা ও
কেঞ্জাকুড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, গত 5 জুলাই বাঁকুড়া জেলা তৃণমূলের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, বিরোধী দলকে সমর্থন করা এবং বিরোধী দলের কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশ থাকায় পারশোলা অঞ্চলের সভাপতি বিবেকানন্দ সিং মহাপাত্র, সিমলাপাল অঞ্চলের সভাপতি দেবাশিস গুলি ও কেঞ্জাকুড়া অঞ্চলের সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়কে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি এবং বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, ওই 3 অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে। নির্বাচনে তারা দলের কাজ না করে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন। অরূপ আরো বলেন, এই সবে শুরু হয়েছে, দলে যার বিরুদ্ধেই এমন প্রমাণ মিলবে তাদেরই দল থেকে সরিয়ে দেওয়া হবে। দিন কয়েক বাদেই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত মানিকতলাও। মানিকতলায় প্রচার করছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাও। আর সেখানেই বিজেপিকে ধরল বড় সড় ভাঙন। মানিকতলা উপনির্বাচনের মুখে একাধিক ওয়ার্ডে বিজেপির ভাঙন ধরালো জোড়া ফুল শিবির। 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা। শনিবার সন্ধ্যায় এক জনসভায় যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, মানিকতলা উপনির্বাচনের মুখে বিজেপিতে ভাঙন। 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা। 14তে প্রচারে তৃণমূলের শিক্ষা সেল, অধ্যাপক শিক্ষকরা। সভা হলো 12, 15, 31 নম্বর ওয়ার্ডেও। তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে বিপুল সাড়া। তৃণমূল শিবিরের বক্তব্য, ভোটের আগেই এই যোগদানের ফলে দল আরও শক্তিশালী হবে। অন্যদিকে প্রকাশ্যে কিছু না বললেও নির্বাচনের 4 দিন আগে কর্মীদের দলত্যাগের ঘটনায় স্বভাবতই কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। মানিকতলায় এবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন দলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। কল্যাণ 2021 সালের নির্বাচনে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়লেও সাধন পাণ্ডের কাছে বিরাট মার্জিনে হেরে যান। 24 লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভার বিজেপির প্রাপ্ত ভোট 62,389। তৃণমূলের ঝুলিতে গিয়েছে 66,964 ভোট আর বাম কংগ্রেসের জোটের দখলে গিয়েছে 9,421 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূলের লিড রয়েছে 3,000। আগামী 10 জুলাই মানিকতলা ছাড়াও বাংলার আরও 3 কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায় উপনির্বাচন। চোপড়াকাণ্ডের মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে জেরা করে মিলল 2টি আগ্নেয়াস্ত্রের সন্ধান। পুলিশ সূত্রে খবর, তার বয়ানের ভিত্তিতে ওই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তবে আরও অস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শনিবার আদালতে জানায় পুলিশ। গত রবিবার দুপুরে চোপড়ার তৃণমূল নেতা তাজিমুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওয় দেখা যায় এক তরুণীকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। তারপরে আবার শুরু হচ্ছে মার। একই সঙ্গে এক তরুণকেও মার খেতে দেখা যায় একইভাবে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি। ওই ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছিল বিতর্ক। রবিবার রাতেই তাজিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পুলিশি হেফাজত শেষ হওয়ায় ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয় তাজিমুলকে। তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, তবে সরকারের তরফে জামিনের বিরোধিতা করা হয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে আবারও পুলিশের হেফাজতের আবেদন করেন সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় ভাওয়াল। আদালতে দাবি করা হয় তাজিমুলকে জেরা করে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গিয়েছে, তবে তার কাছে আরও অস্ত্র রয়েছে বলে দাবি করে পুলিশ। এমনকি তাজিমুলের সঙ্গে ভিন রাজ্যের যোগও রয়েছে বলে দাবি করা হয়। সরকারি আইনজীবীর দাবি, তদন্তের স্বার্থে তাজিমুলকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে, সেই কারণে পুলিশি হেফাজতের প্রয়োজন। বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সঞ্জয় বলেন, নতুন করে অস্ত্র আইন যুক্ত করা হয়েছে। ভাইরাল ভিডিও কাণ্ডে ইতিমধ্যেই তাজিমুল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভিডিও প্রকাশ্যে আসার পর ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয় আসরে নামে বিরোধীরাও। ইতিমধ্যেই নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। মঙ্গলবার চোপড়ায় নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর, সেই কারণে দিল্লি থেকে উড়ে এসেছিলেন শিলিগুড়িতে, কিন্তু শেষ পর্যন্ত চোপড়ায় না গিয়ে শিলিগুড়ি থেকেই ফিরে যান রাজ্যপাল। চোপড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় বিধায়ক হামিদুল রহমানকে ফোন করে ধমক দেন তিনি, এমনকি তাকে
শোকজও করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যেন কোনো সালিশি সভা না করা হয়। এছাড়াও চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত যদি দলের কোনো পদে থেকে থাকেন তাহলে যেন অবিলম্বে তাকে সেই পদ থেকে ছেঁটে ফেলা হয়, এমনই নির্দেশ বিধায়ককে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর গড়ে দাঁড়িয়ে তাকে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আহমেদাবাদে দলীয় কর্মীদের সভায় এক বক্তৃতায় রাহুল বলেন, কংগ্রেস গুজরাটে জিতবে। এই গুজরাট থেকে নতুন কংগ্রেসের জন্ম হবে। কংগ্রেসের জন্ম হয়েছিল কোথা থেকে? আমাদের সবচেয়ে বড় নেতা মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনকালে লড়াইয়ের রাস্তা দেখিয়েছিলেন, বলেছিলেন ভয় পেও না, ভয় দেখিও না। এই চিন্তা গুজরাট থেকেই শুরু হয়। ওরা আমাদের কার্যালয় ভাঙচুর করেছে, আমরা সুযোগ পেয়ে গিয়েছি, এবার ওদের সরকার ভাঙবো, বিজেপিকে শিক্ষা দেব। লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতার নিয়ে বিতর্কে বিজেপি নেতাদের দিকে দেখিয়ে রাহুল বলেছিলেন, যারা নিজেদের হিন্দু বলে দাবি করে সেই বিজেপি সারাদিন হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে বেড়ায়। এরপরে বিজেপি ও বজরং দল আহমেদাবাদে কংগ্রেস দপ্তরে হামলা করে। কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়, যার জেরে উল্টে 5 কংগ্রেস নেতাকে আটক করেছে গুজরাটের বিজেপি সরকারের পুলিশ। আজ আহমেদাবাদে এসে জেলবন্দি নেতাদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। পাশাপাশি দলের কর্মী সভায় বক্তৃতা দিয়ে গুজরাট জয়ের চ্যালেঞ্জ ছোড়েন। দলীয় বৈঠকের পরে রাজকোট গেম জোন, অগ্নিকাণ্ড, বড়দায় নৌকাডুবি, মোরবি সেতু ভাঙা, সুরাটের অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন তিনি। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।